মহেশ্বর, মহাযোগী মহাকাল মহেশ্বর বাবা এক সময় এসেছিলেন ওই কৈলাস থেকে মাতার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। আর ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে শুরু করে বাবার রুদ্ররূপ আমরা সবাই দেখেছি। আর আজকে আমি এই গল্পে আপনাদের কাছে তুলে ধরবো বাবার সেই পবিত্র গুহার কিছু কাহিনী। ভাবি বাবা কোন রুটে কোন পথ দিয়ে বাবা মাতা পার্বতীকে ওই অমর গুহা পর্যন্ত নিয়ে গেছিলেন, আর কোন গুহায় অমর কথা শুনিয়েছিলেন। আর এই গুহায় যেতে যেতে আমি আপনাদের কাছে তুলে ধরবো ওই পাহাড়ের এই প্রকৃতির সুন্দর অপরূপ রূপ, সঙ্গে থাকছে অপরূপ রূপ, আর সঙ্গে থাকছে বাবার মহাদর্শন। পবিত্র গুহার এই দিব্য যাত্রা শুধুমাত্র শ্রাবণ মাসে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে কিন্তু খোলা থাকে। আর এই ভোলে বাবার এই তীর্থস্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার উচ্চতায় এবং রাজ্যের রাজধানী শহর থেকে প্রায় ১২১ কিলোমিটার দূরে অবস্থিত। আর এই ভিডিওতে আমি আপনাদের কাছে দেখাবো ওই বাবার দর্শনের সঙ্গে সঙ্গে সমগ্র জম্মু কাশ্মীরের কিছু সাইট সিনিং, আর তার সঙ্গে আমি আপনাদের কাছে তুলে ধরব শ্রীনগরের কিছু শোভা এবং থাকছে আমাদের রাজধানী দিল্লির কিছু বৈচিত্র্যময় জায়গার করণ। এই সব সমন্বয় কিন্তু আমাদের ভিডিওটি আপনাদের কাছে জমজমাট করে তুলবে। জমজমাটি পর্বে থাকছে কাশ্মীরের সুন্দর দৃশ্য থেকে শুরু করে শ্রীনগরের সেই বিখ্যাত ডাল লেক তুলে ধরবো সেই কাশ্মীরের না জানা কিছু ইতিহাস। শ্রাবণ মাসের মহালগ্নে জুলাই মাসের শেষে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বাবার দর্শনের জন্য ওই বাবার গুহায়। আর ওখানে পৌঁছে আমরা কিন্তু বাবার ওই দিব্য দর্শনের সঙ্গে শুরু করে সেই বাবার পুরো কাহিনী কিন্তু আমরা দেখেছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের বাবার কাহিনীর সঙ্গে সঙ্গে বাবার বিচিত্রময় গুহা থেকে শুরু করে সেই নৈসর্গিক কাশ্মীরের শোভা কিন্তু আমি আপনার কাছে তুলে ধরব। এই অমরনাথের মহাযাত্রা আমাদের শুরু হয়েছিল বেলদা স্টেশন থেকে। আর বেলদা স্টেশন থেকে কিন্তু আমরা ইস্ট কোস্ট এক্সপ্রেস ধরে কিন্তু পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। আর এখন আমাদের এই হাওড়া স্টেশন থেকে নন স্টপ একদিনের পুরো যাত্রা শুরু হবে দিল্লি পর্যন্ত। আর আপনারা এই হাওড়া স্টেশন থেকে দিল্লিগামী অনেক ট্রেনই পেয়ে যাবেন। আপনারা যদি ডাইরেক্ট জম্মু পর্যন্ত যাওয়ার ট্রেন না পান, হাওড়া স্টেশন থেকে কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবেন। আমরা 6টা 14-তে পৌঁছে গেছি। নির্ধারিত টাইমের থেকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। এই যে দেখুন ট্রেনটা আসছে 12323 হাওড়া বার্মিল এক্সপ্রেস, যেটা আমরা যাব দিল্লি। এটা এই আসছে। আজকে আমরা এই হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত যাবো 12323 হাওড়া বার্মার সুপারফাস্ট এক্সপ্রেস। এটা কিন্তু সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার এবং শুক্রবার। এই 2 দিন কিন্তু হাওড়া থেকে ছেড়ে বার্মার পথে কিন্তু রওনা দেয়। হাওড়া থেকে টাইম হচ্ছে 6টা 50। নিউ দিল্লিগামী এই ট্রেনে আমাদের টোটাল আছে 9টা স্লিপার ক্লাস, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S6। S5-এ দাঁড়িয়ে আছি ঠিক। আর 10 মিনিটের পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। এখন বাজে 6টা 40, মানে ঠিক আর 10 মিনিটের পরে 6টা 50 কিন্তু একদম টাইমে কিন্তু এই ট্রেনটি প্রতিবারই ছাড়ে। আশা করছি আজকেও ছাড়বে। 6টা 50-এ আমাদের ট্রেন 2123 বার্মিল এক্সপ্রেস আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়লো। হাওড়া স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেনটি এখন গন্তব্যস্থল হচ্ছে নেক্সট আসানসোল, যেটি 200 কিলোমিটার ব্যবধানে। কন্টিনিউ কিন্তু 200 কিলোমিটারের ট্রেনটি কিন্তু আমাদের এখানে চলবে। এই ট্রেনটি কিন্তু আমাদের নিউ দিল্লি নয়, ওল্ড দিল্লিতে কিন্তু গিয়ে থামবে। আর এই ওল্ড দিল্লি পর্যন্ত আমাদের টোটাল 8টা ইন্টারমিডিয়েট স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেনটি দাঁড়াবে। আর আমাদের ট্রেনটি কিন্তু যথাসময় ছেড়ে তার নিজস্ব দুরন্ত গতিতে কিন্তু এগিয়ে চলেছে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি বেশ ফাঁকা বা ভালোভাবে কিন্তু ট্রেন জার্নি করতে চান, এইভাবে সুপারফাস্ট এক্সপ্রেসগুলো বেছে নেবেন যেগুলো খুব কম স্টপেজে দাঁড়ায়। তাহলে কি হবে, ভিড়ভাড়টা কিন্তু সেভাবে আপনি পাবেন না। আমরাও তাই কিন্তু এই ট্রেনটা যাওয়া কিন্তু আমাদের পক্ষে বেশ সাকসেসই হয়ে গেছিল। প্রায় ভিড়ভাড়টা নেই, কিছু নেই। আমরা কিন্তু অনায়াসে খুব তাড়াতাড়ি কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু পৌঁছে যাচ্ছিলাম। এইভাবে বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে দেখতে যমুনা নদী থেকে শুরু করে কানপুর সমস্ত স্টেশনের উপর দিয়ে কিন্তু আমরা গিয়ে পৌঁছাচ্ছি আমাদের গন্তব্যস্থল দিল্লির দিকে। আর এর উপরে আমার একটি স্পেশাল ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারবেন কিভাবে আমরা
কোন কোন স্টপেজের উপর দিয়ে কত সময় ধরে আমরা দিল্লিকে পৌঁছেছিলাম, এর জন্য একটা আলাদাভাবে ভিডিও আছে। আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটি আপনি পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনি ফুল ভিডিওটি দেখে নিতে পারবেন। চলুন আজকে আমি আপনাকে দিল্লি থেকে দেখাচ্ছি। অবশেষে লালকেল্লাকে সামনে রেখে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় স্টেশন দিল্লিতে। অ্যাকচুয়াল টাইমের থেকে আমরা প্রায় আধা ঘন্টা আগে কিন্তু এসে পৌঁছেছি দিল্লিতে। যে ঢোকার টাইম ছিল 3:25, আমরা এসে পৌঁছেছি 3টে থেকে কিন্তু পৌঁছে গেছি আগে থেকে। এখানে ঢুকতে একটু লেট করা হলো, নাহলে কিন্তু 3টে পৌঁছে গেছি। আপনারা যদি দিল্লিতে কিছুক্ষণের জন্য থাকতে চান, ওখানে কিন্তু আইআরসিটিসি রিটায়ারিং রুমেরও ব্যবস্থা আছে আর ক্লক রুমের ব্যবস্থা আছে। ওই ক্লক রুমেও আপনি কিছু আপনার সামগ্রী রেখে দিয়ে আপনি কিন্তু বাস দিল্লি সাইট সিনিং কিছু করে নিতে পারেন। আমরাও আমাদের হাতে যেহেতু অনেক টাইম ছিল, আমরা 3:30-3টের দিকে পৌঁছেছিলাম দিল্লি স্টেশনে। আমাদের আবার ট্রেন ছিল রাত্রে, তাই আমরা ভাবলাম কিছুক্ষণই দিল্লির কিছু সাইট সিনিং করে নিই আর আপনাদের কাছে তুলে ধরি দিল্লিতে এই কিছুক্ষণ থাকলে আপনি কি কি সাইট সিনিং করতে পারবেন। তাই চলুন আমি আপনাকে দিল্লির কিছু সাইট সিনিং দেখাচ্ছি। আমরাও কিন্তু এখানে ব্যাগটি রেখে দিলাম, আর এখানে ক্লক রুমে পার ব্যাগ হচ্ছে 40 টাকা করে। ক্লক রুমে ব্যাগটি রেখে দিয়ে আমরা কিন্তু ফ্রি হয়ে গেলাম। আমাদের হাতে পিঠে কোনো ব্যাগ না থাকার জন্য অনায়াসে কিন্তু আমরা এবারে যেখানে খুশি যেতে পারবো। আমাদের হাতে প্রায় 3 থেকে 4 ঘন্টা টাইম আছে। তাই আমরা প্রথম যেখানে চলে এলাম, আমরা প্রথম এলাম দিল্লি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের খুব কাছে অবস্থিত রেড ফোর্ট। আর দেখুন রেড ফোর্ট চলে এসেছি। এটা হচ্ছে ওই সামনে থেকে লালকেল্লা রেড ফোর্ট দেখছেন। আর এই রেড ফোর্ট দেখতে গেলে কিন্তু আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন, এখানে কিন্তু অনেকগুলো গেট আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাই কোন গেটে গেলে আপনি রেড ফোর্ট ঠিকঠাক দেখতে পারবেন ওটা কিন্তু আপনি একটু আগে থেকে জেনে কিন্তু যাবেন, বা সেখানে গেলে কিন্তু জিজ্ঞাসা করলে আপনাকে কিন্তু সবাই বলে দেবে। রেড ফোর্ট দেখা কমপ্লিট করে তার থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আরেকটি যেটা দর্শনীয় স্থান, ওটা হচ্ছে ওই জামা মসজিদ। পুরানো ধাতে তৈরি বিশাল আকৃতির এক মসজিদ, এখানে গেলে আপনি এক নতুনত্বের সন্ধান পাবেন। আর এই যে জামা মসজিদটি আপনি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো। আর এটা পুরো কিন্তু এখানে 3টি গেট আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আপনি ফার্স্ট গেট দিয়ে ঢুকবেন এবং বেরোবেন 3rd গেট দিয়ে, আর 3rd গেট দিয়ে বেরিয়ে আপনি কিন্তু সব দেখে নিতে পারবেন। জামা মসজিদ দেখার পর আপনি কিন্তু জামা মসজিদের সাইডে কিছু কেনাকাটা করে নিতে পারেন। এখানে বিশাল বড় মার্কেট আছে। আর এখান থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি আবার নেক্সট এক গন্তব্যস্থল। ওই জামা মসজিদ থেকে রেলওয়ে স্টেশন যাওয়ার পথে নেক্সট গন্তব্যস্থলগুলো আপনারা আবার পেয়ে যাবেন, নেক্সট ভ্রমণ যে স্থানগুলো। চলুন ওটাও আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি পেয়ে যাবেন শনি মহারাজের মন্দির। দেখুন এখানে বিশাল বড় ভিড়। এখানে কিন্তু শনিবার বেশ পুজো জাঁকজমক ভাবে হয়। আর তার সামনেই দেখে নেবেন একদম জাঁকজমক ভাবে সাজানো গোছানো রাস্তা, আর তার সাইডেই আছে বিশাল বড় গুরুদ্বার, যেটা দিল্লির ফেমাস গুরুদ্বার। আর সামনেই দেখাচ্ছে আপনাকে ওই গুরুদ্বারের গেটটি। এই যে এটা হচ্ছে ওই গুরুদ্বারের গেট। গুরুদ্বারের ঠিক সামনেই চাঁদনি চকের মেল মার্কেট পেয়ে যাবেন, বিশাল বড় মল চাঁদনি মল। ওখান থেকে আপনিও কিছু কেনাকাটা করে নিতে পারেন এবং ওইটা দেখে চলে আসুন স্টেশনে। ওইটা দেখা কমপ্লিট করে আমরা চলে এসলাম স্টেশনে। তখন প্রায় রাত 8:30 9টা বাজতে যায়। আর আবার এইখান থেকে কিন্তু আমরা রওনা দিব জম্মুর পথে। অবশেষে এসে পৌঁছালো আমাদের গাড়ি 12413 পূজা সারফারাজ এক্সপ্রেস। আমরা ট্রাভেল করব 12413 পূজা সুপারফাস্ট এক্সপ্রেসে। দুপুর 2টায় আজমির থেকে ছেড়ে এটি কিন্তু জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়। আর দিল্লিতে এর টাইম হচ্ছে 9:45, রাত 9:45। আর এই ট্রেনে আমরা যাত্রা করব 3rd এসিতে। আমাদের কোচ ছিল B3। সকালে ঘুম যখন ভাঙলো তখন আমরা অলরেডি কিন্তু অতিক্রম করে পৌঁছে গেছি ওই জম্মুর কাছাকাছি। আর বাইরের এই দৃশ্যটা দেখে মনটা পুরো মনোমুগ্ধকর হয়ে গেল। আর আমরা বুঝতে পেলাম আমরা পৌঁছেছি সেই ভারতের ভূস্বর্গ কাশ্মীরের কাছাকাছি জম্মুতে। আর জম্মু স্টেশন ঢোকার আগে আগে কিন্তু এরকম বিশাল বড় বড় নদী থেকে শুরু করে পাহাড় সবই কিন্তু আপনি দেখতে পাবেন। এখান থেকে কিন্তু নদীর শুরু, বিভিন্ন রকমের নদী, বিভিন্ন রকমের ঝর্ণা, বিভিন্ন রকমের পাহাড় সবই কিন্তু ট্রেনে যেতে দেখতে পারবেন। আর কিছু সভাও নিয়ে নেবেন।
এখন বাজে সকাল 8টা। নির্ধারিত টাইমের থেকে প্রায় আধা ঘন্টা লেটে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছিল জম্মু তাওয়া রেলওয়ে স্টেশনে। আর ওখান থেকে যেটা বেরিয়ে আমাদের যেটা আগে করতে হবে RFID কার্ডটা, অর্থাৎ অমরনাথ যাত্রার জন্য RFID কার্ডটি জোগাড় করে নিতে হবে। এই সামনে বেরোলে আপনি দেখবেন RFID কাউন্টার পেয়ে যাবেন, বিশাল বড় কাউন্টার। এখান থেকে কিন্তু আপনি RFID-টি কালেক্ট করে নেবেন। আর আপনারা যারা এখান থেকে করবেন না, আপনারা কিন্তু ওই পেহেলগাঁওতে গিয়েও করতে পারেন, পেহেলগাঁও বা বালটালি গিয়েও করতে পারেন। RFID কার্ডের লাইনে এখন দাঁড়িয়েছি। RFID কার্ডটা নেব, এই লাইন দাঁড়িয়েছে, অনেক বড় লাইন হয়েছে, নেব, তারপরে ওরা কার্ড দেবে। এই কার্ডটি যেটা ছাড়া কিন্তু আমাদের যাত্রা অসমাপ্ত। কার্ডটাও কমপ্লিট, আরও সব নিয়ে নিয়েছি। আর দেখি বাইরে বেরোবো এবারে। ওরা এই জম্মু স্টেশন থেকে আপনারা যারা কালেক্ট করেননি, এখানে না করে আপনি বালটাল বা যদি পেহেলগাঁও হয় ওইখানে গিয়ে করতে পারেন। বাবা ভগবতী নগরে গিয়ে ওই RFID কার্ড কিন্তু কালেক্ট করতে পারেন। অমরনাথ যাওয়ার যাত্রার দুটো রুট আছে, এক হচ্ছে পেহেলগাঁও আর একটা আছে বালটাল। আমরা যেহেতু পেহেলগাঁও থেকে যাচ্ছি, তাই আমরা কিন্তু এখান থেকে ভগবতীনগর পর্যন্ত যাব এবং সেখান থেকে একটা প্রাইভেট কার অথবা ওখান থেকে শেয়ারিং গাড়ি করে আমরা কিন্তু চলে যাব একদম পেহেলগাঁও। আর আপনারা যারা ডাইরেক্ট যেতে চান তারাও কিন্তু এখান থেকে বাস হবে না, আপনি প্রাইভেট কার বুক করেও কিন্তু যেতে পারেন জম্মু থেকে পেহেলগাঁও পর্যন্ত। জম্মু স্টেশন থেকে আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে চলে এসেছি। আর এখানে আপনি এলে দুটো অপশন পেয়ে যাবেন। এখানে অনেক শেয়ারিং কার আছে, দেখুন আমরা ওই শেয়ারিং কারটাই বেছে নিলাম। আমরা শেয়ারিং কারে করে আজকেই চলে যাব ওই পেহেলগাঁওর পথে। আর না হলে আপনারা কিন্তু এখানে বেস ক্যাম্পে থাকতে পারেন, ভগবতীনগর বেস ক্যাম্পে। এখানে বেস ক্যাম্পে থাকলে আপনি পরের দিন কিন্তু ওই আর্মিদের সঙ্গে করে, সিকিউরিটির সঙ্গে বাসে করে কিন্তু কম খরচে যেতে পারবেন। আর তাই আমরা কিন্তু একদিন এখানে সময় না দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আজকে এখান থেকে আমাদের পেহেলগাঁওর উদ্দেশ্যে। আর যেতে যেতে আমরা কিছু সাইট সিনও এখান থেকে করে নেব। আর এখান থেকে আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছু 800 টাকা করে। আর আপনারা যদি ওই বাসে করে যান, যেটা গভর্নমেন্ট সিকিউরিটির সঙ্গে, ওটা ওই ক্যাম্প থেকে যেতে হবে। ওখান থেকে কিন্তু আপনার সেমি ডিলাক্স বাসে ভাড়া পড়বে 550 টাকার মতো। প্রকৃতির ওই অপরূপ রূপ দেখতে দেখতে কিন্তু আমরা যে গাড়িটি ভাড়া করেছিলাম ওটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি পেহেলগাঁও দিকে। আর সত্যি বলতে কি, জম্মু থেকে পেহেলগাঁও পর্যন্ত দুর্ধর্ষ রূপ, প্রকৃতির যে রূপ ওটা না দেখে বুঝতে পারবেন না। আর মাঝে মাঝে পড়ছে সেই বড় বড় টানেল, ওর মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের মন একদম দিলখুশ হয়ে যাচ্ছে, দিলখুশ যাকে বলে। জম্মু থেকে আপনারা যারা কাশ্মীর বেড়াতে যাচ্ছেন বা অথবা যারা পেহেলগাঁও যাচ্ছেন, বালটাল যাচ্ছেন, যেখানে যান না কেন এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। এটা হচ্ছে ওই NH44, যেটা জম্মু থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। আর এখানে যেতে আপনি অনেকগুলো টানেল দেখতে পেয়ে যাবেন, অসংখ্য টানেল। মানে আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর কিন্তু একটা করে টানেল। অর্থাৎ টানেল বলতে ওটা ওই পাহাড়কে কেটে পাহাড়ের ভেতর দিয়ে যে রাস্তাগুলো করা হয় ওকেই বলা হয় টানেল। আর প্রকৃতির ওই অপরূপ রূপের সঙ্গে এই টানেলের শোভা আপনাকে কিন্তু মনটাকে নতুন এক সুন্দর অনুভূতি জগাবে। দেখুন রাস্তাগুলো কত সুন্দর, দেখুন। টানেলগুলিতে লাইটিং এর এমন ব্যবস্থা যেন মনে হবে কোনো যাত্রা বা সিনেমা দেখতে এসেছি। দেখুন কি সুন্দর লাইটিং ঘেরা এই টানেলগুলো। আর ভিতরে ঢুকে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কোথা দিয়ে যাচ্ছেন। একদম নিস্তব্ধ, খালি গাড়ির আওয়াজ পাবেন আর মাঝে মাঝে গাড়ির হর্ন আর সুন্দর সুন্দর লাইটিং। দেখুন ব্যবস্থাটা দেখুন, লাইটিং সুপার। রাস্তায় যেতে যেতে আপনারা কিন্তু খাওয়ারও বেশ ব্যবস্থা পেয়ে যাবেন, যেখানে কিন্তু কোনো টাকা লাগবে না। আপনার ভান্ডারা পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনি যত খুশি খাবার খেয়ে নিতে পারবেন। আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা যাত্রার পরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম পেহেলগাঁওতে। আর পেহেলগাঁও পৌঁছে কিন্তু এইভাবে বিভিন্ন রকমের নদী আপনি দেখতে পারবেন, নদী, ঝর্ণা, বেশ সুন্দর সুন্দর নদী, ঝর্ণা দেখতে পেয়ে যাবেন। পাহাড়ে ঘেরা প্রকৃতির মাঝে সুন্দর সুন্দর ঝর্ণা সব কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। বেস ক্যাম্পে এসে আপনারা এখানে একদিন থাকতে পারেন। আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি কিন্তু ওই দিনই বেরিয়ে পড়তে পারেন চন্দনবাড়ির উদ্দেশ্যে। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার জন্য সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। আর এখান থেকে কিন্তু আপনি ট্যাক্সি নিয়ে নেবেন। এখান থেকে ট্যাক্সি ছাড়া কিন্তু আর কোনো আদার্স প্রাইভেট কার আপনি পাবেন না, এইখানকার ট্যাক্সি কিন্তু নিয়ে নিতে হবে। আর এখানে চাইলে কিন্তু এই পেহেলগাঁওতে অনেক সাইট সিনিং করে নিতে পারেন, ভালো ভালো জায়গা আছে ঘোরার জন্য। আর এখান থেকে আপনার ট্যাক্সির ভাড়া পড়বে মাথা পিছু 100 টাকা করে।
সাইডে হচ্ছে চেকিং। চন্দনবাড়িতে এইখান থেকে কিন্তু আপনাদের হাঁটার পথ যাত্রা শুরু হবে। এই দেখুন এখন কিন্তু ভিড় নেই। আমরা যেদিন এসেছিলাম আমরা বেশ বেলা করেই দেরি করে এসেছিলাম। আর এখান থেকে আপনার বেরোনোর লাস্ট টাইম হচ্ছে 11টার পরে কিন্তু আপনাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। আর এখানে কিন্তু আপনারা যারা RFID কার্ড করেন এখান থেকে আপনি করে নিতে পারবেন। আর এখান থেকে আপনার কার্ডটিও কিন্তু চেকিং হয়ে যাবে। আর এখানে ওই চেকিং হওয়ার পরে কিন্তু অসংখ্য আপনি ভান্ডারও পেয়ে যাবেন। আর এই ভান্ডার থেকে আপনারা এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আপনাদের অমরনাথ যাত্রার ডে স্টার্ট করবেন। এখান থেকে সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে আমরা হাঁটা শুরু করেছিলাম চন্দনবাড়ি থেকে আমাদের ফার্স্ট গন্তব্যস্থল ওই পিসুটপের দিকে। চন্দনবাড়ি থেকে পিসুটপ হচ্ছে সব থেকে হাইয়েস্ট পিক পয়েন্ট। এখানে উঠতে কিন্তু আপনাকে একটু কষ্ট হবে, মানে সব এইটা পের করলে কিন্তু আপনি মনে হবে যেন আপনি অমরনাথ পৌঁছে গেছেন। আর এটা হচ্ছে সব থেকে কষ্টদায়ক ট্রেক। এইভাবে আমরা যে অমরনাথ যাত্রার প্রথম গন্তব্যস্থল পিসুটপে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে কিন্তু দেখুন সবাই রেস্ট করছে। আপনারা এখানে চাইলে কিছুক্ষণ রেস্ট করে নেবেন। আর এখান থেকে রেস্ট করার পরে আপনারা চাইলে এখানে ভান্ডারা থেকে কিছু খাবার সামগ্রী খেয়ে নিতে পারেন। আমরা এখান থেকে অনেক কিছু বেশ রকমের খাবার কিন্তু খেয়ে নিয়েছিলাম। নিমকি এই যে ওখানে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের মহাদেব। এইভাবে রাস্তায় যেতে যেতে বড় বড় সুন্দর সুন্দর ঝর্ণা আর সঙ্গে থাকছে সুন্দর সুন্দর খাওয়া, এসব করতে দেখতে দেখতে এবং খেতে খেতে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছিলাম একের পর এক ভান্ডারাতে এবং এখন একের পর এক দর্শনীয় স্থানে। এটা হচ্ছে ওই ভান্ডারার ভিতরে। আমরা এখানে ব্যাগটা রাখবো, দিয়ে এই দেখো সবাই খাওয়া দাওয়া করছে। আমরা এখান থেকে কিছু নিয়ে নেবো। একটা ওয়াটারফলের সামনে বুঝলাম, এই যে এটাই নিচ দিয়ে যাচ্ছে। খালি ওয়াটারফল আর ওয়াটার। শেষনাগ এখানে আমরা এসে পৌঁছেছি, ওটা হচ্ছে 12,500 ফিট। অবশেষে কিন্তু সম্পূর্ণ আমরা পৌঁছে গেলাম। এর সামনে হচ্ছে চেকিং পয়েন্ট। এই অমরনাথ যাত্রা প্রথম রাত্রে আমরা কাটিয়েছিলাম আমাদের শেষনাগে। আর এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া থাকা প্রায় সমস্ত কিছুরই কিন্তু ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা এখানে কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন। আর এই পুরো ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে চাইলে আপনি এর একটা পুরো ভিডিও আছে দেখে নিতে পারেন। আর পরের দিন ভোরের বেলা সকালটা দেখি কিন্তু আমাদের বেশ মনটা খুব সুন্দর হয়ে গেছিল। পরের দিন ভোর আমাদের কেটেছিল এক সুন্দর পাহাড়ি ঘেরা তাঁবুতে। আমরা কিন্তু রাত্রে কিন্তু এখানে এসে বুঝতে পারিনি যে এখানকার প্রকৃতি এত সুন্দর। আর শেষনাগে গেলে এই সমস্ত প্রকৃতি কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর ওখানে ভান্ডারা থেকে আমরা কিছুক্ষণ খেয়ে নিয়ে কিন্তু আবার রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। দেখাচ্ছি এমজিটপ যাচ্ছি। এই এমজিটপে নিচে যে এই পুরো এলাকাটা দেখছেন না, কিন্তু আগে বরফে ঢাকা ছিল। এবারে কি হয়েছে, বরফ আগে থেকেই বলে গেছে। এখানে কিন্তু আর বরফ নেই, পুরোটা কিন্তু বরফ ছিল, তাই রাস্তা কিন্তু আগে খুব খারাপ ছিল। এমজিটপ যাওয়ার আগে আপনি কিন্তু এখানে কিন্তু বেশ অনেকগুলো ভান্ডারও পেয়ে যাবেন। এখানে খাওয়া দাওয়া রাস্তায় কিছু করে নিতে পারেন। আমরাও কিছু খাওয়া দাওয়া মিষ্টান্ন অনেক কিছু খেয়ে নিয়ে কিন্তু আমরা রওনা দিলাম এই এমজিটপ ও তা মহা গণেশ টপের উদ্দেশ্যে, যেখানে মাতা ওই গণেশকে ত্যাগ করেছিলেন। হচ্ছে গণেশ টপ। আমরা ওই গণেশ টপে এসে পৌঁছেছি। এটা 14,000 ফিট উঁচুতে। এই সাইডে দেখছেন পুরো ভিউটা, এই সাইডে যে বরফ জমে আছে পাহাড়। এটা এখানেই কিন্তু বাবা অমরনাথ বাবা শিবশম্ভু গুহায় যাওয়ার সময় তার ছেলে তার সন গণেশকে কিন্তু এখানেই ত্যাগ করে দিয়েছিল, তাই এর নাম হচ্ছে মহা গণেশ টপ। তিনি কিন্তু যাওয়ার পথে এক এক করে সবাইকে কিন্তু ত্যাগ করে ওই গুহায় গেছে। আর গণেশজিকে গণপতিজিকে যেখানে ত্যাগ করেছিলেন এটা হচ্ছে সেই জায়গাটি। সেই জায়গাটি আরেকবার আপনার কাছে পুরো ভিউটি আমি আপনার কাছে তুলে ধরবো।
ঢুকছি পশপত্রীতে। পশপত্রী ঢোকার আগে দেখুন গণেশের একটি মূর্তি আছে। একে একে গণেশ পশপত্রী সমস্ত অতিক্রম করে, আর মাঝে মাঝে এরকম সুস্বাদু খাবার, এসব খাবার খেতে খেতে বাবার নাম করতে করতে আমরা কিন্তু শেষমেশ এসে পৌঁছালাম আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসাদ সেকেন্ড ডে রাত্রি যাপনের জন্য আমাদের এই পঞ্চতারানীতে। দেখুন এখান থেকে পুরো পঞ্চতারানীটি দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু আজকে এই পঞ্চতারানীতে আমাদের দ্বিতীয় রাত্রিটি কাটাবো। এখানে দরদাম করে যে 82 আমাদের টেন্ট এটা নিয়ে নিলাম। দেখুন সামনে কিন্তু অনেক টেন্ট আছে, কিন্তু নিলাম না, কারণ হচ্ছে আমি কাছাকাছি দেখুন বাথরুম টাথরুম সব পেয়ে যাবো কাছে। এই যে কাছাকাছি বাথরুম, সাইডে পাহাড়, আর সামনে কিন্তু না ভান্ডারা সামনেই আছে। আজ হলো আমাদের তৃতীয় দিন। দ্বিতীয় দিন আমরা কিন্তু এই টেন্টে ছিলাম এইখানে পঞ্চতারানীতে। আর তৃতীয় দিনে আবার আমাদের ঘুম হয়ে গেল বেশ ভোর ভোর এই হেলিকপ্টারের শব্দে। এই হেলিকপ্টারের শব্দ জানিয়ে দিল যে ভোর হয়ে গেছে। আর এই ভোরের বেলায় কিন্তু আমরা উঠে আমাদের হাঁটা শুরু করে দিলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাবা মহাদেবের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা দর্শন করবো সেই আমার দীর্ঘ প্রতীক্ষিত বাবা মহাদেবকে, বাবা অমরনাথজিকে। তাই চলুন আজকে আমরা এখান থেকে আবার আমাদের তৃতীয় দিন শুরু করছি এই পঞ্চতারানী থেকে। এখন ঘোড়ার সঙ্গে আমাদের কঠিনভাবে যেতে হচ্ছিল, তার সঙ্গে এখন আছে পালকি। ঘোড়ার পালকি না, এদিকে সাইড দিয়ে যেতে যেতে প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা এই সঙ্গমের কাছাকাছি কিন্তু চলে এসেছি। ওই দূর দিয়ে বালটাল রাস্তা, এটা কিন্তু আমরা যাওয়ার সময় কিন্তু ওই দিক দিয়ে যাবো। আর সামনে এটা দিয়ে যাচ্ছি, এটা আমরা এই পঞ্চতারানী থেকে আসছি। আর নিচে যে রাস্তা দেখছেন এটা হচ্ছে ঘোড়ার জন্য, ঘোড়ার জন্য আরে বাবা বরফানের জল মাথায় দিয়ে শরীরকে পরিশুদ্ধ করে নেবে। ওই কই যাবে না বাবু, বাবার কাছ থেকে কিন্তু এই জলটা পুরো আসছে বাবার ওই গুহা থেকে। এই গুহা দেখতে পাচ্ছেন, বাবার কাছ গুহা থেকে কিন্তু পুরো জলটা আসছে। প্রচুর ঠান্ডা জলটা, বাবা যেমন ঠান্ডা জল সেরকম ঠান্ডা। বোম ভোলে আমাদের দর্শন হয়ে গেল, আমাদের অমরনাথজির দর্শন হয়ে গেল। আর আমরা এসে ওখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর ওখানে গিয়ে যেটা দেখলাম, দুটো পায়রা কিন্তু এখনও বসে আছে। বাবা হয়তো বড়টা একটু গলে গেছে, কিন্তু মাতা পার্বতী দর্শন এখনও আমরা পাচ্ছি উপরে। আর উপরে গিয়েই আমাদের সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল। সত্যি বাবার যা আশীর্বাদ। আপনারা ওই গেট দিয়ে এগিয়ে যাবেন, গিয়ে প্রায় এখান থেকে 500 মিটার মতো আপনাকে উঠতে হবে। 100 টাকার মতো সিঁড়ি পড়বে, তারপর কিন্তু আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে আপনার বাবা দর্শন। আর বাবাকে দর্শন করলে যা হবে না, সব বোম ভোলে আসবে, বোম ভোলে। অবশ্যই আপনারা আসবেন, বাবা দর্শন করবেন। আর দেখুন সাইডে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, গ্লেসিয়ার আর সাইডে দেখুন নাগের মতন, পঞ্চনাগের মতন পুরো দেখুন পাহাড়টা এইভাবে আছে। ওখানে কিন্তু বাবা পঞ্চনাগকে ত্যাগ করার পরে কিন্তু এখানে পঞ্চনাগ এসেছিল। পুরো এই ওয়েদারটা না, এখানে এলে না আপনার সমস্ত কষ্ট সার্থক হয়ে যাবে। তাই বোম ভোলে হর হর মহাদেব। সুষ্ঠুভাবে বাবার দর্শনের পর কিন্তু আমরা ওখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা কাটিয়েছিলাম। আর কাটানোর পর কিন্তু আমরা আবার ফেরত চলে এসেছিলাম আমাদের বালটালের উদ্দেশ্যে। পেহেলগাঁও দিয়ে আসার সময় যদিও আমাদের 3 দিন প্রায় সময় লেগে গেছিল বাবাকে দর্শন করার জন্য, কিন্তু বালটাল দিয়ে আপনি কিন্তু অনায়াসে দিনের দিন কিন্তু দর্শন করে যেতে পারেন। আজ আমাদের এই বালটাল দিয়ে ফেরার পালা। আর আমরা কিন্তু এই একদিনেই কিন্তু আমরা প্রায় এখান থেকে হেঁটে কিন্তু বালটাল পৌঁছে যাব। আসার পথে খুব কষ্ট হলে কিন্তু যাওয়ার পথে কিন্তু আমরা একদিনে কিন্তু পৌঁছে যাব আমাদের বালটালে। আর আজকে কিন্তু সেখানে আমরা থাকবো। আর দেখুন যাওয়ার পথে কিন্তু আপনারা দেখে নেবেন আরেকটা দর্শনীয় স্থান হচ্ছে বাবার সঙ্গে সঙ্গে মায়ের দর্শন। ওখানে কিন্তু মা কালী কিন্তু আছেন। এই বালটাল যাওয়ার পথে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। অবশেষে প্রায় 5 থেকে 6 ঘন্টা হাঁটার পর কিন্তু আমরা এসে পৌঁছেছিলাম বালটালে। আমরা খুব স্পিডে হেঁটেছিলাম। আপনারা যদি ধীরে সুস্থ আসেন তাও কিন্তু 7-8 ঘন্টায় কিন্তু পৌঁছে যাবেন বালটালে। আর আমরা আজকে রাত্রে কিন্তু এখানে বালটালে কাটাবো। আর আজকে রাত্রে বালটালে কাটিয়ে পরের দিন আমরা জম্মু কাশ্মীরের সাইট সিইং জন্য বেরিয়ে যাবো এখান থেকে। আর এখানে কিন্তু অসংখ্য আপনি বালটালে এলে কিন্তু অসংখ্য আপনি টেন্ট পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু এখানে টেন্ট পেয়ে যাবেন। আর এর ফুল ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে চাইলে আপনি এর বালটালের ফুল ভিডিও ওখান থেকে দেখে নিতে পারেন। আয়ুষ এখন 10টা বাজে, 10টায় কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এই যে সাইডের টেন্ট থেকে। আর পাশে যে পাহাড় না, দুর্দান্ত সভা দিয়ে, দুর্দান্ত সভা আর পাহাড় দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। যে আমার একজন নতুন বন্ধু কলকাতা থেকে, উনিও কলকাতা থেকে এসেছেন, ওনার সঙ্গে দেখা হয়ে গেল।
এবার আমরা এখান থেকে শ্রীনগর যাবো, যেটা আগে বলেছি, কিন্তু শ্রীনগর যাচ্ছি। আর যাওয়ার পথে আমরা ওই ভান্ডার থেকে কিছু খেয়ে নেব, কারণ শ্রীনগরে খাবার রেট কিন্তু খুব বেশি। আর জায়গাটা না খুবই সুন্দর লাগছে, পাহাড়ে ঘেরা জায়গা। দেখুন, এটা শীতের দিনে এলে কিন্তু পুরো বরফে ঢাকা থাকে। এখন বরফ টরফ সেভাবে নেই, যাত্রাও প্রায় বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে যাত্রায়। আর আপনার যাত্রা এলে কিন্তু এই জায়গাটায় একটু এক্সপ্লোর করতে পারে, সাইড দিয়ে সিন্ধু নদী বয়ে গেছে। চলুন কিছু খেয়ে নিয়ে ট্যাক্সিতে যাব। এখন বাজে 10টা 5, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই বালটাল ভ্যালি থেকে, যেখানে আমরা ছিলাম। আমরা আগেই বলেছি যে আমরা কিন্তু এখানে 500 টাকায় বেশ মানে গাড়িটি পেয়ে গেছি, বার্গেনিং অনেক করে। আর এইভাবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের সামনে গন্তব্য দিকে। আর দেখি যাওয়ার সময় আমরা কি পয়েন্ট দেখে দেখে যেতে পারি এই টাকার মধ্যে। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সঙ্গে। আর যাওয়ার পথে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম সেই লাদাখের সুন্দর রাস্তা থেকে শুরু করে ওই সুন্দর সুন্দর জায়গা। আর যাওয়ার আপনার ওই বালটাল থেকে কাশ্মীর পর্যন্ত অনেক কিছু প্রায় 5 থেকে 6টা কিন্তু জায়গা দেখে নিতে পারবেন। সোনমার্গ থেকে শুরু করে সবকিছু কিন্তু এই যাওয়ার রাস্তা কিন্তু পড়বে। আমরা দেখে নিয়ে গেছিলাম, যেহেতু ভিডিওটি বেশ বড় হবে তাই কিন্তু আমি পুরো ওই দর্শনীয় স্থানগুলো আমি ভিডিওতে দেখালাম না। ওর উপরে আমার একটা স্পেশাল ভিডিও আছে, ওই ভিডিও লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সাইডে বাইপাস থেকে এই একই রকম দুধিয়া যাওয়ার আগে যখন শিলিগুড়ি থেকে গাড়ি 3টে, আমরা প্রায় কিন্তু 2.5 ঘন্টার জার্নি করার পর কিন্তু এসে পৌঁছলাম শ্রীনগরের এই হোটেল ঘসালিয়াতে। এখানে এসে কিন্তু আমরা একটা রুম নিয়ে নিয়েছি, রুমটা দেখাচ্ছি। আমাদের রুম রেন্ট পড়েছে 1500 টাকা করে, আর 4 জন আমরা আছি। 1500 টাকা পড়েছে। একটু বার্গেনিং করে নিতে হয়েছে, ওরা প্রথমে বলেছিল 2400 টাকা, একটু বার্গেনিং করে নিয়েছি। আমাদের সামনে আমরা এখন যাব, আপনাদেরকে দেখাবো। সামনে কিন্তু আমাদের ডাল লেক, আর সাইডে হচ্ছে আমাদের বাস স্টেশন, যেখান থেকে আমরা কালকে সকালে গাড়ি নিয়ে কিন্তু চলে যেতে পারবো সোজা জম্মু, যেখানে আমাদের সকালে রাতের ট্রেন আছে। শ্রীনগরে পৌঁছে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম ওই শ্রীনগরের স্পেশাল ওই ডাল লেক। আর ডাল লেকের শিকার রাইডও কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় সারা বিকালটা কিন্তু আমরা করে নিয়েছিলাম। আর তার সঙ্গে দেখে নিয়েছিলাম শঙ্করাচার্য মন্দির থেকে শুরু করে অনেক কিছু দর্শনীয় স্থান। আর ওইগুলো কিন্তু ফুল ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। আর এগুলো দেখে নেওয়ার পরে আমরা ওই রাতের উজ্জ্বলতাকে সঙ্গে নিয়ে আর রাতের সৌন্দর্যকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা প্রায় রাত্রি 10টা পর্যন্ত কিন্তু এখানে ছিলাম। যেখানে খেলনা সামগ্রী আছে। পরের দিন সকালে ওই সামনে বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম গভর্নমেন্ট বাস, যেখানে আমাদের মাথা পিছু পড়েছিল 550 টাকা করে। আর এই বাস চড়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আবারও জম্মু তাওয়াইতে, যেখানে আমাদের রাতের ট্রেন আছে দিল্লি যাওয়ার জন্য। বাজে 11টা 16, আমাদের তো নির্ধারিত টাইমের থেকে প্রায় 20 মিনিট আগে কিন্তু ট্রেন আমাদের লাগিয়ে দিয়েছে। আমাদের কোচ হচ্ছে S5, দেখি আমাদের 35, 36, 38, 39 কোচ নাম্বার। যাওয়া যাক, ট্রেনটা কিন্তু এসে গেছে, ট্রেনে উঠে কথা হচ্ছে। এইভাবে আবার আমরা জম্মু তাওয়াই থেকে ট্রেন ধরে চলে গেছিলাম দিল্লিতে। আর সেখান থেকে তারপরের দিন আমাদের ট্রেন ছিল দিল্লি থেকে হাওড়া উদ্দেশ্যে। আমাদের এই অমরনাথ যাত্রার ট্রিপ 13 দিনের এই বড় একটি লং ট্রিপটি প্রায় আমাদের কমপ্লিট হয়েছিল এই হাওড়া স্টেশনে আবার এসে। অমরনাথ যাত্রার আগের যদি ভিডিওগুলি না দেখে থাকেন, আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু ওগুলো দেখে নেবেন। দেখা হচ্ছে এইরকম কোনো ইন্টারেস্টিং নতুন গল্প। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওতে আমি আপনাদেরকে অমরনাথ ট্রিপটি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর এই পার্ট ভিডিওগুলি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওটি কেমন হবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।